বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 23 নভেম্বর, 8 অগ্রহায়ণ এবং ফার্সি 2 আযার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে
এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার প্রতি বুলগেরিয়ার সমর্থন এবং আমেরিকার প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আইনজীবীদের আবেদন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকাকে বাস্তবতা মেনে নিয়ে পরমাণু সমঝোতার সমস্ত শর্ত পূরণ করতে হবে বলেছে ইরান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদিতে অস্ত্র পাঠাচ্ছে ইতালি, জানিয়েছে দেশটির সম্মিলিত শ্রমিক ইউনিয়ন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তির বিবৃতি, আইনজীবীদের স্মারকলিপি। এবং আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব, পাকিস্তানি পত্রিকার মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, আমেরিকাকে বাস্তবতা মেনে নিতে হবে এবং 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার সমস্ত ধারা ও শর্ত মেনে চলতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে, তার আগ মুহূর্তে ইরানের প্রধান আলোচক একথা বললেন। আগামী 29 নভেম্বর ভিয়েনায় ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে। এবারের সংলাপে ইরানের উপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। আলী বাকেরি কানি বলেন, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের সদিচ্ছার প্রমাণ দিতে হবে যে 2015 সালে পরমাণু সমঝোতায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা মেনে চলতে প্রস্তুত। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানি আলোচক। গতকাল তাঁর ওই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আলী বাকেরি কানি বলেন, ইরান এখনই পরমাণু কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা আরোপ করবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি তেহরান সফরে গিয়ে যে আলোচনা করেছেন তাতে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য অভিন্ন ক্ষেত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে তার আগে তিনি এ বক্তব্য দিলেন। ইরানের আণবিক শক্তি সংস্থা বা আইএই এর প্রধান মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আজ এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, বেশ কিছু ইস্যুতে অবস্থান পরিষ্কার করার জন্য আমরা যৌথ তৎপরতা অব্যাহত রাখতে সম্মত হয়েছি। আমরা ইরান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য সংলাপ অব্যাহত রাখতেও সম্মত হয়েছি। গ্রোসি বলেন, তেহরানে আমার কর্মকাণ্ড বেড়েছে। অভিন্ন একটি ক্ষেত্র তৈরির জন্য আমরা লাগাতার সংলাপ চালিয়ে যাব। এ নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। সংবাদ সম্মেলনে ইসমাইলি বলেন, আইএই স্বীকার করেছে যে ইরানের পরমাণু কর্মসূচি অন্য কোনো দিকে মোড় নেয়নি। তিনি আরো বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী আখ্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই নীতির প্রাথমিক লক্ষ্য হচ্ছে পশ্চিমা সুশীল সমাজের লোকজন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে একথা বলেছেন। তিনি বলেন, পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনের জন্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়াকে অপরাধ হিসেবে তুলে ধরছে। তিনি বলেন, যে সমস্ত সংগঠন ইসরায়েলি বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পশ্চিমা এই নীতির মূল লক্ষ্য তারা নয়, বরং এর মূল লক্ষ্যবস্তু হচ্ছে পশ্চিমা সুশীল সমাজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধকামী সংগঠন হামাসকে সমর্থন করা আইনগত অপরাধ বলে ব্রিটিশ সরকার সম্প্রতি সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর সমালোচনা এবং নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন। তাঁর ওই পোস্ট ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ মুছে ফেলেছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এইসব কথা বললেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি। দেশটির স্বায়ত্তশাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র ভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে। স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে সংগঠনটি জানায়। দারিদ্র্য পীড়িত ইয়েমেনের সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাশ করেছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল, যদি এই আইন বাতিল করা না হয় তাহলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে। এরপর গত জুন মাসে ইতালি বেশ কিছু সীমাবদ্ধতা শিথিল করে। ইতালির বন্দর শ্রমিকরা বলছেন, সম্প্রতি জেনোয়া বন্দর দিয়ে মার্কিন নির্মিত ট্যাঙ্ক সৌদি আরবে পাঠানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিতে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ বিকেলে রাজপথ ছেড়ে গেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি। গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বা হাফ পাস দাবি মেনে নিতে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ অপরাহ্নে রাজপথ ছেড়ে যায়। টানা কয়েকদিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামেন। এ সময় তাদের স্লোগান ছিল, হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে আজ হামলার ঘটনাও ঘটেছে। আজ মঙ্গলবার বেলা 1টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে 2 দফায় শিক্ষার্থীদের উপরে হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীদের অভিযোগ, কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের মোড় ঘুরে ফের সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে হামলা চালায়। শিক্ষার্থীরা বলছে, প্রথম দফা হামলার পর সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের উপরে আরেক দফা হামলা করে ছাত্রলীগ। আর এই হামলার সময় রাস্তায় স্কুল কলেজের পোশাক পরা সব শিক্ষার্থীকেই মারধর করা হয়। আর হামলার পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে তারা ঢাকা কলেজের ভেতরে চলে যান। এদিকে হাফ পাসের দাবিতে চলমান আন্দোলন থেকে পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের 71 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ এক যুক্ত বিবৃতিতে এই অনুরোধ জানান তারা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক হেলাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য আইনমন্ত্রী আনিসুল হককে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল। আজ দুপুরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে
15 জন আইনজীবী। এ সময় আইনমন্ত্রী বলেন, স্মারকলিপি তারা পরীক্ষা করবেন এবং আলোচনা করে যথাসম্ভব গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু ত্রিপুরার রাজ্য বিজেপিকে গুন্ডা বাহিনীর দল বলে আখ্যা দিয়েছেন। তিনি আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরা রাজ্য বিজেপি গুন্ডা বাহিনীর দল। তাদের কাছে আমার অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপরে অত্যাচার না করে হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি। তিনি আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেত্রী প্রতিমা দেবীকে কটাক্ষ করে তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু আজ বলেন, এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে, হারমাট এবং বঞ্চার। এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। তা আমি বলছি যে কথা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, সেই কথা আজকে সুদীপ রায় বর্মন উচ্চারণ করেছেন। এখন আমার কাছে ত্রিপুরা রাজ্য বিজেপির কাছে অনুরোধ, এই বিরোধী দলের উপর গুলি না চালিয়ে, ফলস মামলা না দিয়ে, ঢিল না ছুড়ে, পাথর না ছুড়ে, বাইক বাহিনী দিয়ে অত্যাচার না করে, সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখান। তাহলে আমি বুঝবো যে এই যে আমরা বারবার করে বলছি আসলে কিছু দল সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস করছে, তাহলে বুঝবে এটা মূলদ আছে। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপির ভিতর থেকে বলছে এখানে উন্নয়নের সন্ত্রাস চলছে। সেখান থেকে আমাদের আবেদন, আপনারা আসন্ন পৌর নির্বাচনে ভোট দিন। আপনি নীরব প্রতিবাদ করুন, চুপচাপ জোড়া ফুলে ভোট দিন। আজ ত্রিপুরার বিজেপি নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে পৌরসভা নির্বাচনের আগে যে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা সহ দলীয় নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গোটা বিশ্ব অনানুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস। পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের কর্মতৎপরতা দেখে মনে হয় তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি লিখেছে, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করছে যে তারা তালেবানের সঙ্গে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না। এক্সপ্রেস পত্রিকা আরও জানিয়েছে, পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা ছেড়ে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে। চলতি বছরের 15 আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এরপর তারা সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন করে। জাতিসংঘ আবারও আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে যে আফগানিস্তানের ক্রেডিট মার্কেটে অনাদায়ী ঋণের পরিমাণ 2020 সালে যেখানে ছিল 20% তা চলতি বছরের 57% এসে দাঁড়িয়েছে। ডুজারিক বলেন, জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম এক প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানের ব্যাংকগুলো থেকে গ্রাহকরা তাদের পুঁজি তুলে ফেলছেন, যা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ ব্যাংকে জনগণের গচ্ছিত অর্থ 40% কমে যাবে। জাতিসংঘের এই মুখপাত্র বলেন, এখন পর্যন্ত আফগানিস্তানের জন্য সাহায্যের আবেদনে যে সাড়া পাওয়া গেছে তাতে $60 লাখ তহবিল সংগৃহীত হয়েছে এবং এই অর্থ দিয়ে আফগানিস্তানের 1.10 লাখ মানুষকে সেবার আওতায় আনা সম্ভব হবে। আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আন্তর্জাতিক
অর্থনৈতিক সমর্থন পাওয়ার বদলে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিষেধাজ্ঞার কবলে পড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য দুঃখ প্রকাশ করে একথা বলেছেন। আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারের পতনের মধ্য দিয়ে তালেবান ক্ষমতায় আসার পর নতুন করে দেশটি থেকে বিপুল সংখ্যক শরণার্থী ইরানে আশ্রয় নিয়েছে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা একথা বললেন। দক্ষিণ আয়ারল্যান্ড থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাইক ওয়ালেস আজ এক টুইটার পোস্টে বলেন, ইরান ৩৬ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, কিন্তু তুরস্কের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে শত শত কোটি ডলার পাচ্ছে না। আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর নতুন করে ৩ লাখ শরণার্থী ইরানে প্রবেশ করেছে, কিন্তু অর্থনৈতিক সমর্থন পাওয়ার পরিবর্তে দেশটি নিষেধাজ্ঞা পাচ্ছে। আফগান শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোন রকমের চিন্তাভাবনা আছে কিনা তা নিয়ে ওয়ালেস সন্দেহ প্রকাশ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ সম্প্রতি ক্রিমিয়াকে রাশিয়ার ভূমি বলে মন্তব্য করায় এর প্রতিবাদ জানিয়েছে মার্কিন সরকার। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ সম্প্রতি ক্রিমিয়াকে রাশিয়ার ভূমি বলে মন্তব্য করার পর এর প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সরকার। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার এই অধিগ্রহণকে অবৈধ মনে করে। বুলগেরিয়ায় সম্প্রতি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন রাদেভ। তিনি বলেন, ন্যাটো রাষ্ট্রগুলোর সঙ্গে বুলগেরিয়ার সুসম্পর্ক বজায় রয়েছে, তবে একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনের পূর্বে এক বিতর্কে রাদেভ বলেন, ক্রিমিয়া এখন রাশিয়ার অংশ। তিনি ইইউকে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি। তার ধারণা, এই নিষেধাজ্ঞা একদমই কাজ করছে না, যদিও মার্কিন দূতাবাস এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, G7, ইইউ ও ন্যাটো রাষ্ট্রগুলোর অবস্থান এক্ষেত্রে অভিন্ন ও স্পষ্ট। রাশিয়া সেখানে আগ্রাসন চালালেও ক্রিমিয়া ইউক্রেনের অংশ। রাদেভ যখন ক্রিমিয়া ইস্যুতে প্রথম তার মন্তব্যটি করেন, তখন ইউক্রেন থেকেও এর প্রতিবাদ জানানো হয়। বুলগেরিয়ার প্রেসিডেন্ট ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে মন্তব্য করার পর আমেরিকার উদ্বেগ থেকে পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওয়াশিংটন বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর পূর্ব ইউরোপের দেশগুলো প্রথমে ন্যাটো সামরিক জোটে এবং এরপর তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে পূর্ব ইউরোপের এই দেশগুলোর মতবিরোধের কারণে তারা গত 2 দশক ধরে যতটা সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত যখন যে সরকারি ক্ষমতায় এসেছে, তারা পূর্ব ইউরোপের দেশগুলোর সমর্থনকে হিসাব করত, কেননা তাদের সমর্থন নিয়েই তারা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর উপর জোর করে ওয়াশিংটনের নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। বুলগেরিয়া সরকার ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেওয়া থেকে বোঝা যায়, পূর্ব ইউরোপের দেশগুলো আমেরিকার রুশ বিরোধী অবস্থানকে সমর্থন করছে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com।
এবারে ফিরে আসছি দৃষ্টিপথে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের এক প্রতিনিধি দল। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে এই আবেদন জানান বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল। এর আগে বিএনপির আরেকটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দেন। এ সময় আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তারা বলেন এই বিষয়টি জাতীয় রাজনীতির দিক থেকে বিবেচনায় না নিয়ে সরকারের উচিত মানবিক দিক থেকে বিবেচনা করা। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটাকে মানবিক দিক থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন এবং দেখার পরে তখন কোনো দাবি কিন্তু তুলতে হয় নাই, উনি নিজেই ওনাকে মুক্ত করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানবিকতার কমতি আমাদের নাই, আমরা মানবিকতা দেখাতে জানি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন। আমি যেটা মনে করি যে আজকেই এখন প্রিমেচিওর আমার আপনাদের সাথে যদি কিছু বলে দিই সেটা সঠিক হবে না, আমাকে একটু সময় দেন, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করব। ওদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে মিরপুর 10 নম্বর এলাকায় একটি মিছিল বের করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান। এছাড়া খালেদা জিয়াকে মানবিক কারণে বিনা শর্তে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের 71 জন সাংস্কৃতিক ব্যক্তি। আজ মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা এই অনুরোধ জানান। সাংস্কৃতিক ব্যক্তিগণ উল্লেখ করেন, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। সুতরাং বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে তারা আশা করেন মাননীয় প্রধানমন্ত্রী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করার অনুমতি দেবেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন আর এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে